আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইনপুট প্রসেস। ইনপুট প্রসেস সম্পর্কে অনেকেই জানে না, বিদায় ইনপুট করতে গিয়ে অনেকে বিভিন্ন রকমের প্রবলেমে পড়ে। সেই জন্য আমরা ইনপুট প্রসেসটা সরাসরি যারা ইনপুট প্রসেসের সাথে জড়িত বর্তমানে তারাই ভালো জানে। আমি যেহেতু ইনপুট প্রসেসের সাথে জড়িত, সেই জন্য আমি ইনপুট প্রসেস নিয়ে দু একটা কথা বলার চেষ্টা করছি মাত্র। ইনপুট প্রসেসের ক্ষেত্রে তিনটে জিনিস, যেমন এলসি, টিটি এবং সিএডি। এলসি হলো লেটার অফ ক্রেডিট, টিটি হলো টেলিগ্রাফিক ট্রান্সফার, সিএডি হলো ক্যাশ এগেইনস্ট ডকুমেন্টস। এই তিনটা জিনিস নিয়েই ম্যাক্সিমাম ইম্পোর্ট হয়ে থাকে। ব্যাংক এই তিনটা জিনিসকে ফেভার করে বেশি। ইম্পোর্ট করার জন্য সাধারণত কিছু জিনিস অবশ্যই প্রয়োজনীয় একজন ইম্পোর্টারকে, অর্থাৎ সেটা হলো যে তার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, আইআরসি অর্থাৎ ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, বিন থাকতে হবে, তার ভ্যাট অর্থাৎ ভ্যাটের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, টিন থাকতে হবে, টিন অর্থাৎ ট্যাক্স সার্টিফিকেট যেটাকে বলা হয়, এনআইডি থাকতে হবে, ব্যাংক সলভেন্সি থাকতে হবে, তারপরে ক্রেডিট রিপোর্ট থাকতে হবে। ক্রেডিট রিপোর্ট মানে কি, যে ব্যাংক তোমাকে কিভাবে মূল্যায়ন করে সেই জিনিস, ক্রেডিট রিপোর্ট থাকতে হবে। তারপরে লাস্টে তোমাকে কি করতে হবে, যে একজন যারা এক্সপোর্ট করে সেই ধরনের অর্থাৎ এক্সপোর্টারের সাথে যোগাযোগ করতে হবে, এক্সপোর্টারের কাছ থেকে প্রোডাক্ট চুজ করতে হবে, প্রোডাক্টের প্রাইস সিলেক্ট করতে হবে, সেই প্রাইস নিয়ে নেগোসিয়েশন করার পরে তারপরে তাকে একটা দিতে হবে হলো পারচেজ অর্ডার। অর্থাৎ পারচেজ অর্ডারটা কি করতে হবে, সেন্ড করতে হবে এক্সপোর্টারকে। এক্সপোর্টারে বলা হয় তাকে সাপ্লায়ারও বলা হয়, অর্থাৎ তাকে বেনিফিশিয়ারিও কিন্তু বলা হয়। হ্যাঁ, তা এখন যখন আমি পারচেজ অর্ডারটা করব, তখন সে প্রোডাক্টটা আমার জন্য সে রেডি করবে। হ্যাঁ, রেডি করার আগে তাকে সে আমাকে একটা প্রফর্মা ইনভয়েস দিবে। প্রফর্মা ইনভয়েস দেওয়ার পরে সে আমাকে বলবে যে তুমি কি প্রোডাক্ট ইন্সপেকশন করবে কিনা, অর্থাৎ প্রোডাক্ট পারচেস করার আগে তার ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা, প্রোডাক্টের প্রাইস ঠিক আছে কিনা, প্রোডাক্টের এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা, সেগুলো নিয়ে অর্থাৎ প্রি পারচেজ ইন্সপেকশন একটা তাকে করায় নিতে হয়। ধরেন আমরা যখন দক্ষিণ কোরিয়া থেকে ইম্পোর্ট করি, দক্ষিণ কোরিয়ার যে কোম্পানি আমরা পারচেজ অর্ডারটা পাঠাই, অর্থাৎ পিও বলা হয়, ওই পারচেজ অর্ডারটা পাঠানোর পরে কি কি প্রোডাক্ট আছে, কি কি কোন প্রোডাক্টের কত প্রাইস, কোনটা কোন এইচ স্কুলে পড়ে, এবং আপনার সেগুলো আর কি নিয়মিত চেক করতে হয়। তারপরে একটা প্রি ইন্সপেকশন করতে হয় যে প্রোডাক্টগুলো ঠিকঠাক মতো দিল কিনা। এই আর তাছাড়া সে যখন প্রফর্মা ইনভয়েসটা প্রোভাইড করবে, তখন প্রফর্মা ইনভয়েসটা প্রোভাইড করার যখন করবে, তখন আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। জিনিসটা হলো যে বেনিফিশিয়ারি নেম অ্যাড্রেস ঠিক আছে কিনা, কাস্টমার আর প্রোডাক্ট ইম্পোর্টের যে ইম্পোর্টার যে যে পিওটা দিল অর্থাৎ যে অর্ডারটা করলো তার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, এবং ব্যাংকের নাম বোথ পার্টি ব্যাংকের নাম এবং নাম্বার এগুলা ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপরে লোডিং পোর্টের নাম ঠিক আছে কিনা, কোন জায়গা থেকে লোড হচ্ছে এবং কোন জায়গায় আনলোড হবে এটা ঠিক আছে কিনা। তারপরে আনলোডিং পোর্টের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি কন্ডিশনে সে প্রোডাক্টটা পৌঁছাবে, কিছু কন্ডিশন জানা থাকে। ডিসিশন অফ গুডস, ইন্ডিভিজুয়াল ওয়েট এবং প্রাইস, এগুলা সে এটা ইয়ের মধ্যে জানাবে, অর্থাৎ প্রফর্মা ইনভয়েসের মধ্যে জানাবে। টোটাল ওয়েট কত এটা জানাবে। আর ফ্রেট চার্জ, অর্থাৎ ওই দেশ থেকে আসার সময় এই ফ্রেট চার্জটা কত, এই ফ্রেট চার্জটাও সে ওই প্রফর্মা ইনভয়েসের মধ্যে জানাবে। আর প্রত্যেকটা প্রোডাক্ট রেসপেক্টিভ এইচএস কোড অফ প্রোডাক্ট, হ্যাঁ, এটা অবশ্যই থাকতে হবে। আর কি থাকতে হবে, প্রাইস ভ্যালিডিটি টাইম থাকতে হবে, অর্থাৎ কতদিন এই প্রাইসটা ভ্যালিড থাকবে। আর প্রফর্মা ইনভয়েসের ডেট এবং নাম্বার কিন্তু মাস্ট। হ্যাঁ, এলসি টার্মস লাইক এলসি এট সাইট, তারপরে কনফার্ম এলসি, রিভোকেবল এলসি, এসব এলসি টার্মস থাকে, অর্থাৎ এলসিটা কিভাবে আমি পেমেন্টটা করবো এসব টার্ম থাকে। হ্যাঁ, তো এই যেমন ধরেন শিপমেন্টের এই কিছু ইনপুট টার্মস থাকতে হয়। সিএফআর অর্থাৎ কস্ট অফ ফ্রেট, অর্থাৎ কিভাবে আমি পেমেন্টটা করবো, এগুলো কিছু ইনপুট টার্মস থাকতে হয়। তারপরে যেমন ধরেন সিএফআই
এরকম কিছু ইনপুট থাকতে হয়, সিআইপি, সিএফএস এই ধরনের কিছু ইনপুট থাকতে হয়, এগুলা ইনপুট প্রসেসে জানা থাকতে হয়। সিপিটি যেমন মানে কি জিনিসটা কি, মানে ক্রেডিট পেইড টু, অর্থাৎ আমরা বেশিরভাগ সময়ে এফওবিতে করে থাকি, অথবা এফসিএ টার্মে করে থাকি, অথবা এক্সও অর্থাৎ এক্সওআর কে করে থাকি, অর্থাৎ ডিএসি তে অনেক সময় করে থাকি, ডেলিভার্ড এক্সশিপ এগুলোতেও করে থাকি। এগুলো হলো বেসিক্যালি মানে একটা মানে টার্মস, যে টার্মসে আমি এলসিটা করব। তারপরে আরো কিছু জিনিস মানে আমরা মানে করি, যেমন যখন আমরা ওই মানে প্রফর্মা ইনভয়েসটা পেয়ে যাই, প্রফর্মা ইনভয়েসটা পেয়ে যাওয়ার পরে আমরা সাধারণত কি করি, মানে এই এপিআইটা আমরা ব্যাংকে অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে আমরা এটা দিই। দেওয়ার পরে সে আমাকে কি করে কিছু কিছু জিনিস আমার কাছে চায়, যেমন ইন্স্যুরেন্স কপি চায়, আমি আগেই বলছি যে ক্রেডিট রেটিং রিপোর্ট চায়, অর্থাৎ আমার ক্রেডিট রেটিং রিপোর্ট কোম্পানির কেমন এগুলা চায়। তারপরে একটা জিনিস কি মানে তারপরে সে এলসিটা সুইফট করে এখান থেকে, এবং সে সুইফট করার পরে সে আমাকে ওই সুইফট রিপোর্টটা পাঠায়। এই রিপোর্টটা তখন আমরা কি করি, সাধারণত আমরা ওই এক্সপোর্টারকে পাঠাই, অর্থাৎ যে বেনিফিশিয়ারি তাকে পাঠাই। তারপরে কি একটা জিনিস মাথায় রাখতে হয় যে সবসময় সেন্ট্রাল ব্যাংকের কিছু নিয়ম কানুন থাকে। এই সেন্ট্রাল ব্যাংকের নিয়ম কানুনগুলো আমাদেরকে সবসময় মানে মানে মাথায় রাখতে হয়। যেমন আমরা 10% মার্জিন আছে, অর্থাৎ আমার ব্যাংকের সাথে আমার একটা লিমিট আছে যে 10% সে আমাকে এলসি করে দেবে, কিন্তু সে সেন্ট্রাল ব্যাংক বলতেছে যে না, আমাকে 100% মার্জিন দিয়ে এলসি করে দিতে হবে। তখন ব্যাংকে অ্যাভেলেবল টাকা রাখতে হয়। তো সেই এইসব ক্ষেত্রে কি করতে হয়, তখন মানে ওই সেন্ট্রাল ব্যাংকের ইনফরমেশনগুলা ওই মানে ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ ব্যাংকের মানে এদের মাধ্যমে জানা থাকতে হয়। আফটার শিপমেন্ট এক্সপোর্ট মানে কি করে, মানে এক্সপোর্টার কিছু প্রোভাইড একটা জিনিস প্রোভাইড করে, যেটাকে সরাসরি বলা হয় মানে সাম পেপার ডকুমেন্টস অ্যাকর্ডিং টু এলসি অ্যান্ড পিআই। মানে এলসি এবং পিআই মানে যেভাবে হয় সেভাবে এক্সপোর্টার কিছু ডকুমেন্টস মানে ব্যাংকে প্রোভাইড করে, অর্থাৎ তার যে বেনিফিশিয়ারি ব্যাংক থেকে মানে আমরা যে ব্যাংক থেকে এলসিটা করি এই ব্যাংকে সে এগুলো পাঠায়। এগুলোর মধ্যে কি কি, কমার্শিয়াল ইনভয়েস, অর্থাৎ অ্যাজ লাইক পিআই ইনফরমেশন, প্রাইস, টোটাল প্রোডাক্ট, তারপরে শিপড আউট কবে হইলো, টাইম, পার্সিয়াল শিপমেন্ট কি আছে কিনা, এইসব মানে ইনফরমেশন তারা সবসময় এটাতে দিবে। আর আরেকটা কি জিনিস দিবে, কমার্শিয়াল ইনভয়েসের পাশাপাশি ডিটেল পেকিং লিস্ট দিবে। অর্থাৎ ডিটেল পেকিং লিস্টের মধ্যে কি থাকে, নেট ওয়েট থাকে, গ্রস ওয়েট থাকে, আর টোটাল নাম্বার অফ প্যাকেজ থাকে, কার্টুন থাকে, এবং মানে এটার মধ্যে মানে দেওয়া থাকে প্রত্যেকটা মানে শিপিং মার্কসটা দেওয়া থাকে প্রত্যেকটা ওই প্যাকেজের মধ্যে। অর্থাৎ আরেকটা থাকে সিওও, অর্থাৎ কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট থাকে, অর্থাৎ এটা কোন দেশ থেকে আসতেছে এই সার্টিফিকেটটা অবশ্যই থাকতে হবে। তারপরে কি থাকতে হবে, বিল অফ এক্সচেঞ্জ, অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জটা কি, অর্থাৎ যে মানে শিপারের মাধ্যমে এই কন্টেনার বা ওই শিপমেন্টটা হচ্ছে, মানে যে ওই দেশ থেকে নিয়ে আসতেছে, যদি শিপিং হয় বা এয়ার শিপমেন্ট হয়, ম্যাক্সিমাম আমরা মানে সাধারণত সি শিপমেন্টের কথাই বলতেছি, এয়ার শিপমেন্টও হয়, এরও বিল থাকতে হয়। এখন এই ক্ষেত্রে মানে বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে অনেক রকমের বিল অফ এক্সচেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি বিএল, অর্থাৎ বিল অফ লোডিং। অর্থাৎ শিপিং কোম্পানি অর্থাৎ ফ্রেট ফরওয়ার্ডার এই জিনিসটা মানে প্রোভাইড করে থাকে। বিল অফ লোডিং এর কিন্তু বিভিন্ন রকম আছে, তার যেমন কম্বাইন্ড ট্রান্সপোর্ট, তারপরে কি বিল মানে অর্থাৎ চার্টার পার্টি বিএল হয়, তারপরে ক্লিন বিএল হয়, এই ধরনের মানে বিভিন্ন রকমের বিএল হয়। বিএল এর কন্ডিশন এবং শর্ত অনুযায়ী মানে ওই মানে শিপিং কোম্পানিগুলা কাজ করে থাকে। হাউস বিএল হয়, মাস্টার বিএল হয়, অসেন বিএল হয়, তারপরে অন বোর্ড বিএল হয়, শিপ অন বোর্ড বিএল হয়, তারপরে অর্ডার বিএল হয়, তারপরে সাইড বিএল হয়। এই ধরনের মানে টার্মস এন্ড কন্ডিশন গুলা মানে যারা ইম্পোর্ট করে তাদেরকে অবশ্যই জানা থাকতে হয়। তারপরে যখন ডকুমেন্টসটা মানে আমি পেয়ে যাব, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে যখন অর্থাৎ আমার মানে অর্থাৎ বেনিফিশিয়ারি অর্থাৎ যে আমার এক্সপোর্টার, সে যখন তার কাছ থেকে ডকুমেন্টসটা ব্যাংকের মাধ্যমে পেয়ে যাব, তখন অবশ্যই তাকে আমাকে মানে জানাতে হবে যে আমি ডকুমেন্টসটা পাইছি
ব্যাংকের মাধ্যমে হোক, এবং পাওয়ার পরে আমাদেরকে একটা সিএনএফ এজেন্ট এইখানে বাংলাদেশের মানে অ্যাসাইন করতে হবে, মানে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং মানে এজেন্ট যাকে বলা হয়। আফটার কমপ্লিটিং মানে সাম নেসেসারি টেস্ট, অর্থাৎ কিছু বিএসটিআই টেস্ট লাগে, অর্থাৎ কিছু অ্যাটমিক এনার্জি টেস্ট অনেক সময় মানে লাগে, এইগুলা করতে হয়। তারপরে আমরা ওই কি করে অ্যাসেসমেন্ট করে, অর্থাৎ মানে আমাদের সিএনএফ এটা কাস্টমসের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে। অ্যাসেসমেন্টটা কি, অর্থাৎ ডিউটি ট্যাক্স, অর্থাৎ কি হবে ডিউটি ট্যাক্স, এটার উপরে কত মানে কোন এইচএস কোডের উপরে পার কেজিতে হয় অনেকের, আবার পার পিসে হয় অনেকের। সে তখন এইটা ডিউটি ট্যাক্সটা পে করার পরে, এটা যখন গভর্নমেন্টকে ডিউটিটা পে করা হয়, পে করার পরে সাধারণত মানে এই যে ইয়েটা অর্থাৎ প্রোডাক্টটা আসলো, এই প্রোডাক্টটা তখন ওই পোর্ট থেকে ট্রাকের মাধ্যমে বা মানে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আনলোড করে তখন ইম্পোর্টারের ওয়্যার হাউসে আসে। তো এই জিনিসগুলা সাধারণত ছিল একটা ইম্পোর্ট প্রসেসের মেইন জিনিস। তবে এই জিনিসগুলা মানে মানে জানার জন্য সাধারণত তিনটা জিনিস খুব ভালোভাবে স্টাডি করতে হয়। এলসি কত রকমের হবে, বিল অফ লোডিং কত রকমের হবে, তারপরে মানে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকতে হয় যে প্রফর্মা ইনভয়েস, যেটা আমি আগে বললাম, এই প্রফর্মা ইনভয়েসটা ভালোভাবে স্টাডি করতে হয়। অর্থাৎ প্রফর্মা ইনভয়েসের যে জিনিসগুলো আমি একবার বলছি, এই জিনিসগুলো যদি আমি আবার বলি, তো এটা মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে এটা অবশ্যই মাথায় রাখতেই হবে যে এক্সপোর্টারের নাম, ইম্পোর্টারের নাম এবং অ্যাড্রেস, ব্যাংকের নাম এবং অ্যাড্রেস, এটা বোথ দুইজনেরই, অর্থাৎ লোডিং পোর্টের নাম এবং আনলোডিং পোর্টের নাম, এগুলা থাকতেই হবে। ডেসক্রিপশন অফ গুডস, ইন্ডিভিজুয়াল ওয়েট, এই প্রাইস, এগুলা থাকতেই হবে। টোটাল ওয়েট, টোটাল প্রাইস, ফ্রেট চার্জ কত, এটা থাকতেই হবে। তারপরে আবার এসএস কোড অফ ইচ প্রোডাক্ট, এটা থাকতেই হবে। আর প্রাইস ভ্যালিডিটি, আর প্রফর্মা ইনভয়েসের যে ডেট এবং নাম্বার, এটা থাকতেই হবে। এই জিনিসগুলো যদি একজন মোটামুটি জানতে পারে, তাহলে মোটামুটি এক্সপোর্ট প্রসেস সম্বন্ধে প্রাইমারি যে জিনিসগুলা, অর্থাৎ এটা নট অ্যাডভান্স লেভেলের, প্রাইমারি লেভেলের জিনিসগুলা জানলো। ওকে।